আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আদরের বকবকানি চ্যানেলে স্বাগতম। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমি পদ্মজা, লেখক এলমা বেহরোজ। পর্ব 21। সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন। মোর্শেদ সবেমাত্র শুয়েছেন। হেমলতা বিছানার একপাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন, ধানের মিলটা পাইয়া যাইতেছে। মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বলেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বলেন, সে কইতে পারো। সে আমারে কি কইছে জানো? কি কইল? শুনো মোর্শেদ, আচ্ছা আগে শুনো। আমি কিন্তু শহুরের ভাষায় কইতে পারম না, আমি আমার গ্রামের ভাষায় কইতেছি। হেমলতা মোর্শেদের কথার ভঙ্গি দেখে আওয়াজ করে হাসলেন, বললেন, আচ্ছা যেভাবে ইচ্ছা বলো। মোর্শেদ ঠেক করে গলা পরিষ্কার করে বললেন, কইল, শুনো মোর্শেদ, তোমার এই মোড়ল বাড়ি হইতেছে একটা বিল, যে বিলে একটাই পদ্ম ফুল আছে। এই পদ্ম ফুলটার জন্য এই বিলটার এত সুন্দর, আর আমি সেই পদ্ম ফুলটারে তুইলা নিয়ে যাইতেছি। এই বিলে পদ্ম ফুলটার চেয়ে দামি সুন্দর আর কিচ্ছু নাই, তাই আমার আর কিছু লাগবো না। বিনিময়ে আমি খালি বিলটারে ধানের মিল দিয়া দিলাম। বুঝলা লতা, মাতব্বর মানুষ সাক্ষাৎ ফেরেস্তা, মন দয়ার সাগর। হেমলতা বললেন ছোট করে। পুনরায় বললেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসা ইশারা করেন ভ্রু উঁচিয়ে। হেমলতা উঠে বসেন, বলেন, লিখনকে মনে আছে? সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে। মোর্শেদ লেশমাত্র অবাক হলেন না, দায়সারাভাবে বললেন, এতদিনে জানলা, আমি মনে করছি কবেই যাই না ফেলাইছ। আমি তো আর সব জানতো নই, আমাকে বলনি কেন? বই লাগিয়ে ওই তো সেরে বিয়া দিতা, আর সেরাডা নায়ক, এত সেরির লগে ঘেঁষাঘেঁষি করে। সেরিগুলাও নষ্টাদের সাথে চলে এই সেরায়। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি। তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে। ছেলেটা সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলেও লাভ নেই। পদ্মজার মন স্থির আছে, পরিস্থিতি ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে গা ভাসিয়ে চলুক। ঘুমাও এখন, ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। কিছু সময়ের ব্যয় ঘুমিয়ে পড়েন। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পেছনে আসে। পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে। পদ্মজা পা টিপে টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি। পদ্মজা পূর্ণার পাশে বসে, তবুও পূর্ণা টের পেল না। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো, বুকে ফু দিয়ে বলল, ভয় পেয়েছি। উদাস হয়ে কি ভাবছিস? কিছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না করলে শুনবি বলতো? পূর্ণ লজ্জানো হয়ে রইল। ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপু, আমার মনে পড়ে যায়। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়াও অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছে। পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল, আমার তিনজনে কি করে মারলো আপা? জানি না। জিজ্ঞাসা করবা না আমাকে? পদ্মজা ভাবলে এরপর বলল, করবো, আজ না অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে, বলল, আর কি আসবো না? ফিরে যাত্রা আছে, আবার এমনিতেও আসবো কয়দিন পর পর। তারপর কালাজাদের সাথে বিয়েটা সত্যি হচ্ছে। তুই কি মিথ্যে ভাবছিস? পুনঃ বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল, বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল। নিজেকে অপরাধী মনে হচ্ছে। তাই সে প্রসঙ্গ পাল্টে বলল, ওনাকে পছন্দ না তাই কালা বলিস? ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকায়, এরপর যান্ত্রিক স্বরে বলল,
দুঃখিত। পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদ ডাকি, নয়তো দুঃখিত, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখে বলিও না উনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পুরা ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো। কিছুতেই হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়টা শুধু দুবোনের। পদ্মজা মায়াবী স্বরে বলল, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পড়ব। প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে। পদ্মজার উদ্দেশ্যে বলে, বড় আপা, দুলাভাই আসছে। আমির আসার খবর শুনে বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল। এই লোকটা তো বেহায়া নির্লজ্জ, গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে, সে খবর পদ্মজা পেয়েছে। আজ একেবারে বাড়িতে। বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি, এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ কি করা সম্ভব নয়। পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ। উঠানে হেমলতা ছিলেন। আমির বাড়ির ভিতরে ঢুকেই হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। এরপর নতজানু হয়ে বলল, কেমন আছেন আম্মা। হেমলতার চক্ষু চড়ক গাছ। আমিরের সাথে মগায় এসেছে, মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতি, সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মাও ডাকা হচ্ছে। অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার। হেমলতা ঢোক গেলে ব্যাপারটা হজম করে নেন। ধীরে সুস্থে বলেন, ভালো আছি, তুমি ভালো আছো, বাড়ির সবাই ভালো আছে। জি জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দায় মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বললেন, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে। আমির হেসে ইতস্তত নতজানু অবস্থায় বলল, এমনি। যাও ঘরে গিয়ে বসো আম্মা। হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন। আমির বলে, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কেন, দরকারি কি ছিল? আসলে আম্মা, পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উসখুস করছে, খুব অস্থির, হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে, কিন্তু চোখ মাটিতে স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন, ঘরে আছে, নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির। হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেদের সাথে এমনিও চোখাচোখি হয়নি, সবসময় মাথা নত করে, কিন্তু কথাবার্তা এমন হলো লাজুক নয় এই ছেলে। হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার স্বভাব। হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। পদ্মজার ঘরের শেষ প্রান্তের বারান্দায় আছে। বারান্দা পেরোলেই বাড়ির পেছনের দরজা। আমির আসছে শুনে ঘর এবং বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টানিয়ে দিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো, পদ্মজা বারান্দার দিকে। পর্দার কাপড় পাতলা মসৃণ। আমি স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছি। চিত্তির করে বাতাস বইছে, সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে পড়া চুলগুলো উঠছে অবাধ্য হয়ে। আমির ডাকলো, পদ্মজা। কেমন আছো? ভালো, আপনি? ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন। মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে? আমিরের কণ্ঠে আকুতি, তৃষ্ণা। পদ্মজার অস্বস্তি হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াইতে আমি হই হই করে উঠল, কসম লাগে, পালাবে না। পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ছি না, তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না। রাতে ইন্নানিল্লাহ। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায়, তাহলে সে কোনো জাতের পুরুষই না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা, কসম আর কসম দেব না। এবার দেখা দাও, একবার দেখা দাও। পদ্মজার দুঠোঁট হা হয়ে গেল। কি বলে মানুষটা, কসম করেই বলছে আর কসম দিবে না। আমির ধৈর্য হারা হয়ে বলল, পদ্মজা, অনুরোধ রাখো।
এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পর্দা সরাবো? পদজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবুও সায় দিল। আমির পর্দা সরিয়ে খুব কাছে পদজাকে দেখতে পেল। কালো রঙের সিলভার কামিজ পরা পদ্মজা, কপাল অবধি টেনে রাখা ঘুমটা। পদ্মজার চোখ তুলে তাকাতেই আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। আমির বলল, এই মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিনই জীবন ধন্য হবে। এমন কপাল কয়জনের হয়? পদ্মজা কিছু বলল না। আমির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায়। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল? আমির কণ্ঠে খাদ নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিচ্ছে টের পাচ্ছ? পদ্মজা দ্রুত দূরে সরে গেল। মনে মনে বলল, উফ আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই। আর মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়লো। বাড়ির পিছনে মগাকে পেল। মগার পথ আটকে পদ্মজা বলল, মগা ভাই। মগা সব দাঁত বের করে হাসলো, বলল, যে ভাবি যান। মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজার বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করলো না। বিরক্তি লুকিয়ে বলল, লিখন সার কথা আপনি ওনাকে বলেছেন? উনিটা কে? আপনার আমির ভাই, যে ভাবি যান। মগার অকপট স্বীকারোক্তি পদ্মজার এ নিয়ে আর কথা বাড়ালো না। মগার পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল। আগামী 2 দিনের মধ্যে লিখন শাহ আসছেন তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে। পদ্মজার পায়ের নিচে মাটি সরে গেল। ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল, সে তো কথা দেয়নি বিয়ে করার, আর না কখনো চিঠি দিয়েছে। লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন শাহর ভাগ্য। তবুও পদ্মজার খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কিছু ঘটতে চলেছে। বুক ধরফর ধরফর করছে কেন? পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।